নমস্কার বন্ধুরা, আজ 13ই ডিসেম্বর 2024 শুক্রবার। আজকে 13 তারিখ। সবাই বলে আনলাকি 13। 13 তারিখটা নাকি খুব শুভ তারিখ নয়। আর আমাদের হাসপাতালে দেখেছি 13 নম্বর বেড অ্যাভেলেবেল নেই, 12-র পর 14। যে কোনো এমার্জেন্সি ডিপার্টমেন্টে 12-এর পর 14, যখন ফার্স্ট ফ্লোরে যাওয়া হচ্ছে তখন 112-র পর 114, সেকেন্ড ফ্লোরে 212-র পর 214। 13 বেড নাম্বার আমাদের হাসপাতালেও অ্যাভেলেবেল নেই। আর আজকের দিনটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে, বলা যায় ভারতবাসী হিসেবে, আমার খুব লাকি ডে বলে মনে হয়। মানে আমি খুব ভাগ্যবান, মানে সৌভাগ্যবান আর কি। মানে জীবনের প্রায় মাঝামাঝি জায়গায় এসে, বলা যায় মাঝামাঝি থেকে আরেকটু হয়তো এগিয়েই গেছি, মাঝামাঝি জায়গায় এসে 13 তারিখটা এবং 13 তারিখের ঘটনাবলী আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। এই শিক্ষা যে আমি আগে পাইনি তা নয়, এই শিক্ষা আমাকে অনেক কবি, অনেক লেখক, অনেক সাহিত্যিক এবং অনেক ঘটনা শিখিয়ে দিয়েছে। কিন্তু তাও কোথাও জানি না একটা মানার ফারাক ছিল। মানে হয়তো শুনছি, হয়তো জানছি, কিন্তু মানছি না। একটা ডিনায়াল মোড বলে না, সেই রকম ছিলাম। যেমন ধরুন, একটা কথা শুনেছি, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তারপর শুনেছি যে আমাদের বিচার ব্যবস্থার এই যে একটা সকল মানে প্রিন্সিপাল আছে, মানে মূল কথা রয়েছে যে 100 জন অপরাধী ছাড়া পেতে পারে, একজন নিরপরাধীর যেন সাজা না হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে লক্ষ লক্ষ অপরাধী কিন্তু বহাল তবিয়তে ছাড়া পেয়ে যায়। আমাদের দেশে কেউ যদি অভিনেতা হয়, তাহলে সে যখন প্রাণী হত্যা করে তখন তার জেল হয় না। কেননা সে খুব দানবীর, সে খুব বড় অভিনেতা, তার এক একটা সিনেমা ব্লকবাস্টার হয়, সে এখনো বিবাহ করেনি এবং তাকে মানে প্রচুর মানুষকে হেল্প করে বিভিন্নভাবে। সেই মানুষটা যদি একটা হরিণী মেরেছে, তো অন্য কিছু তো নয়, তার কেন জেল হবে? বা ধরা যাক একজন প্রাক্তন এমপি তথা একজন প্রাক্তন অভিনেতার একজন সুযোগ্য অভিনেতা পুত্র, সেও মাঝে মাঝে জেলে যায়, মাঝে মাঝে পেরোল বা কিছুতে একটা বেরিয়ে চলে আসে। আমাদের দেশে মন্ত্রীদের জেল হলেও সেখান থেকে বারবার তারা বেরিয়ে আসতে পারে, নেতা নেত্রীদের জেল হলেও তারা বেরিয়ে আসতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের জেল হতে এতটাই বিলম্ব হয় যে তারা বহাল তবিয়তে চালিয়ে যায়। অনেকে আবার তাদের সাজা ডিক্লারেশনের আগে তারা মারাও যান, মানে এতদিন সময় লাগে। যেমন ধরুন এখন নারদা সারদার কথা। হ্যাঁ, এই একজন ভদ্রলোক, ওই যে দেবে, কে দেবে টাকা দেবে, গৌরী সেনের মতো তার নাম এক সময় এটা নিয়ে বলা হতো। তিনি একাই খালি সারদাতে এখনো বোধহয় জেলে রয়েছেন, বাকি সবাই কম বেশি বেরিয়ে গেছেন। এবং সারদার বিচারের যে কি খবর, সিবিআই এর যে কি খবর, সেটা কেউ জানে না। ঠিক সেরকম নোবেল এর ক্ষেত্রেও একই ব্যাপার। তো আজকে এইরকমই কয়েকটা জামিন হলো, বা জামিনের পথ প্রশস্ত হলো বলা যায়। এবং সেখানে কে, প্রত্যেকটা জায়গায় কমন ফ্যাক্টর হচ্ছে একটা সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় শাসক ব্যবস্থা বা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দ্বারা সকল পরিচিত বা বলা যায় অ্যাপয়েন্টেড একটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি, যারা নাকি কারোর উপর নির্ভরশীল নয়, স্বয়ংসম্পূর্ণ তদন্তকারী সংস্থা। দুটি সংস্থা, একটি আর্থিক মামলা, আর্থিক তছরূপের বিচার করে বা তদন্ত করে, আরেক দল যারা কিনা খুন, হত্যা, চুরি, রাহাজানি, এই সমস্ত ক্রিমিনাল অফেন্সের তদন্ত করে। এবার আসা যাক, আজকে এত খুশির দিন কেন আমাদের? কারণ আজকে আমরা প্রায় বুঝেই গেলাম যে জিনিসটা আমাদের বুঝতে সেই 9ই আগস্ট থেকে 4 মাসের ওপর লেগে গেল, যে আমরা আমাদের বোনের আর বিচার পাবো না। আমাদের মনে দুবিধা আর রইল না।
আমরা পরিষ্কার বুঝে গেলাম যে আমাদের বিচার ব্যবস্থায়, ভারতবর্ষের বর্তমান যে বিচার ব্যবস্থাতে আজকাল যে আইনের যে লেডি আছেন তার চোখের এখন খুলে দেয়া হয়েছে, তিনি এখন চোখে দেখে বিচার করেন, এবং তার সাথে তার যে বিভিন্ন রকমের চেঞ্জ হয়ে গেছে, ভারতের ন্যায় সংহিতা হয়ে গেছে ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায়। তো সেই সমস্ত জায়গাতে দাঁড়িয়ে ভারতের ন্যায় সংহিতা অনুযায়ী এই মেয়েটি যে আর সঠিক বিচার পাবে না, বা আমাদের বোনটি আর সঠিক বিচার পাবে না, সেটার ব্যাপারে অলমোস্ট 97% বা আর একটু বেশিই বলতে পারি আমি, কারণ পার্সেন্টেজটা তো রিলেটিভ ব্যাপার, এটা আমি বুঝে গেলাম, বা বলা যায় আমরা বুঝে গেলাম। কেন? কারণ তদন্তকারী সংস্থা খুনের মামলায় যে দুজনকে গ্রেপ্তার করেছিল, দুজন সরকারি কর্মচারী, একজন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, আর একজন হচ্ছে সেই জায়গা যে থানার আওতায়, সেই টালা থানার ওসি, দুজনেরই জামিন হয়ে গেল খুনের মামলা থেকে। কেন না? সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদেরকে দোষী সাব্যস্ত করতে পারেনি। এখানে প্রশ্ন ওঠে যে যদি চার্জশিট পেশ করতে না পারে তাহলে গ্রেপ্তার কেন করা হলো? তার আগে তো দীর্ঘদিন ধরে রোজ সেই কি বলা যায় কুমির ছানা দেখার মতো বা দেখানোর মতো, বা অ্যাজ ইফ মনে হতো যে উনি বোধহয় ওই সিজিও কমপ্লেক্সে বোধহয় নতুন চাকরি নিয়ে এসছেন, ওখানকার যে নতুন দারোয়ান ছিল সে তো ওনাকে ওই কেন্দ্রীয় এজেন্সিরই একজন কর্মী ভেবে ফেলেছিল, কারণ রোজ সে সকাল 9টার সময় আসছেন এবং রাত্রির প্রায় 1টা-2টোর সময় বাড়ি যাচ্ছেন, আবার পরদিন সকালে চলে আসছেন, এরকম প্রায় 14-15 দিন চলছিল। তারপরে যেদিনকে প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আলোচনার জন্য বসার কথা তৎকালীন কর্মবিরতিরত আমার জুনিয়র ভাই বোনদের, সেই দিনকে অ্যানাউন্সমেন্ট হলো যে ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং খুনের মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এই জায়গায় খুনের মামলায় না, সরি, সেই সময় তো ওই দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হচ্ছিল, এবং সেই সময় সেই দিনকে ভেস্তে গেল সেই আলোচনা, কারণ খুব চিন্তিত হয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে এই রকম দুজন বর্ষিয়ান মানুষ, সরকারি কর্মচারী, তারা গ্রেপ্তার হলেন। সিবিআই কেন চার্জশিট দিতে পারলো না? সিবিআই এর তরফ থেকে নাকি একটা কথা বলা হয়েছে, সত্যি মিথ্যা আমি জানি না, আমি তো ছিলাম না, মানে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, ক্লোজ ডোর সমস্ত বিভিন্ন রকমের এই সমস্ত আইনি প্রক্রিয়া চলে, আমাদের তো সেখানে কেউ অ্যালাউ করবে না। তো যেটুকু শুনতে পাই, যেটুকু সংবাদ মাধ্যমে বা অন্যান্য জায়গায় শুনতে পাই, সিবিআই এর বক্তব্য হচ্ছে সরকার এদের বিরুদ্ধে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পারমিশন দেয়নি, যেহেতু তারা এখনো কাগজে কলমে সরকারি কর্মচারী। অদ্ভুত দ্বিচারিতা, তাই না? একদিকে বলা হচ্ছে ধর্ষকের ফাঁসি চাই যত তাড়াতাড়ি সম্ভব, আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর বলুন, কুলতলি বলুন, 60-62 দিনের মধ্যে যে সিট গঠন হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে, তাদের একদম বিচার হয়ে যাচ্ছে, বিচারে তাদের সাজাও শোনানো হয়ে যাচ্ছে, অথচ 4 মাস কয়েকদিন কেটে গেল, আজকে সাজা শোনানো তো দূরে থাক, আজকে প্রক্রিয়া চলানো তো দূরে থাক, আজকে জামিন হয়ে যাচ্ছে যারা কিনা প্রাইম অ্যাকিউজদের মধ্যে পড়ে। অদ্ভুত লাগছে না ব্যাপারটা আপনাদের? একদিকে পুলিশ প্রশাসনের, আজকেও টালিগঞ্জে একটা ঘটনা ঘটেছে, টালিগঞ্জে একজন মহিলার, মানে একজন হতভাগ্য মহিলার বলা যায়, হ্যাঁ, একটা মুন্ডুওলা, একটা মুন্ডু পাওয়া গেছে আর কি, মাথা পাওয়া গেছে, তার শরীর এখনো পাওয়া যায়নি। পুলিশ অলরেডি তার একজন বোধহয় বন্ধু ছিলেন, তাকে ধরার জন্য বেরিয়ে পড়েছেন, প্রচন্ড অ্যাক্টিভলি কাজ করছে পুলিশ। কিন্তু এই আগের দুটোতে জঙ্গিপুর এবং এটা অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করেছে,
এবার এই যে অ্যাক্টিভলি কাজ করেছে, এর জন্য বড় কৃতিত্ব কিন্তু এই অভয়া মামলা নিয়ে যে ডাক্তারদের নৃশংস হত্যা এবং ধর্ষণ মামলা নিয়ে যে ডাক্তারদের লাগাতার আন্দোলন এবং পুলিশের উপর চাপ সৃষ্টি করা, সেটা কিন্তু পরোক্ষে ভয়ঙ্কর কার্যকরী হয়েছে। এই বিষয়টা বোধহয় পুলিশ প্রশাসনও অস্বীকার করতে পারবে না, কারণ এর আগেও প্রচুর খুন ধর্ষণ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন দায়িত্ব নিয়ে 60 দিনের মধ্যে একটা বিচারের প্রক্রিয়া লোয়ার কোর্টে অন্তত সমাধান করে ফাঁসির সাজা শোনায়নি। তারা নিজেরাই বলছে এটা নজিরবিহীন ঘটনা। কেন নজিরবিহীন ঘটনা? কেন আগে নজির তৈরি করা যায়নি? 14 বছর হয়ে গেল একটা সরকারের। আমি যদি আগের সরকার 34 বছরে অপদার্থ ছিল ধরেও নি, কেন যায়নি? কেন আজকে হঠাৎ এটা শুরু হলো? আজকে 13ই ডিসেম্বর একটা আনলাকি ডেতে কিন্তু আমরা এটার জন্য শুধু আনন্দ করতে পারি যে আমরা, আর যাই হোক, পুলিশ প্রশাসন যে ঝিমিয়ে গেছিল না, কুম্ভকর্ণের ঘুম ঘুমোচ্ছিল, তাদেরকে তুলতে পেরেছিলাম। এইখানে একটা প্রশ্ন আসে, এই যে তদন্ত করে তড়িঘড়ি করে ফাঁসির সাজা দেয়া হচ্ছে, এর মধ্যে কোনো লুফলস থেকে যায়নি তো? এমন ঘটনা ঘটবে না তো যে কামদুনিতে যেটা হয়েছিল, লোয়ার কোর্টে সাজা, ফাঁসির সাজা হলো, সে সমস্ত চেঞ্জ হয়ে গেল সব হাইকোর্টে গিয়ে, কারণ উপযুক্ত প্রমাণের অভাব। উপযুক্ত প্রমাণের অভাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এই যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, যাদের নয়, যার একজন মাত্র সবকিছু করেছে, হ্যাঁ, যাকে ফাঁসি দেওয়া হচ্ছে তার আবার যাবজ্জীবন হয়ে গেল, বা হয়তো আরো কম সাজা হয়ে গেল। এরকম হবে না তো? তখন কি বলবে এরা? অথচ সেই জায়গার আগে কিন্তু 26-এর ইলেকশন তারা জিতে যেতে পারে, কারণ 26-এর ইলেকশন তার আগে হয়ে যাবে। আইনের এটা বড় মজা, জানেন তো? আইন এবং রাজনীতি এমন একটা ঘোলাচলে চলছে না, যে সেখানে দাঁড়িয়ে সঠিক কোনটা বেঠিক কোনটা বোঝার কোনো জায়গা নেই। এই প্রসঙ্গে একটা জিনিস বোঝায়, যে সেটা কি হচ্ছে, রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের থেকে প্রশাসন কি সিবিআই বা কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক এই সেন্ট্রাল এজেন্সির থেকেও অনেক বেশি কার্যকরী? তাহলে আজকে কেন্দ্রীয় এজেন্সি পারছে না কেন? তারা কেন খালি বারবার বলছে এভিডেন্স ট্যাম্পার হয়েছে? এভিডেন্স তো ট্যাম্পার হয়েছে জানা কথা, এবং কেন্দ্রীয় এজেন্সি কখনো বিনা এভিডেন্স ট্যাম্পার অবস্থায় আজ পর্যন্ত কোনো কেস পেয়েছে বলে আমার জানা নেই। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তারা এরকম ভাবে ব্যর্থ হবে কেন? চার্জশিট গঠন করতে পারছে না, এমন হাল হবে কেন? এত অত্যাধুনিক বিভিন্ন রকমের সমস্ত তদন্তকারী, যে তদন্তের জন্য যে সমস্ত হাতিয়ার লাগে সেগুলো আছে, এত সব ওয়েল ট্রেন মানে মানুষ রয়েছে, ইভেন অ্যানিমাল রয়েছে। শুনেছি কুকুররা ভয়ঙ্কর ট্রেন্ড হয় কেন্দ্রীয় এজেন্সিতে, তারা নাকি শুকে শুকে সব কিছু খুঁজে বের করতে পারে। 3D ইমেজ বানানো হচ্ছে, নার্কো টেস্টিংয়ের কথা হচ্ছে, পলিগ্রাফি হচ্ছে, তারপরও তাদের কাছে কোনো এভিডেন্স নেই। চার্জশিট দেওয়ার মতো তাদের কাছে এভিডেন্স নেই, যথার্থ প্রমাণ নেই। ভারী অবাক লাগে না? কখনো প্রশ্ন হয় না যে অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, যে দেখো আমার যে সমস্ত মানুষগুলো ছিল তারা সবাই নির্দোষ, তাদেরকে কিন্তু রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। কদিন বাদে হয়তো এটা প্রমাণ হয়ে যাবে মেয়েটি আদৌ, আমাদের বোনটি আদৌ মারাই যায়নি, বা প্রথমে যেটা বলা হয়েছিল যে আত্মহত্যা করেছে সেটাই ঠিক, মানে নিজের শরীরে সে 25টা ক্ষত করে সিমেন্ট ঢেলে, বডি ফ্লুইড ঢেলে সে আত্মহত্যা করেছে। এটা বেরিয়ে যেতে পারে। ওই যে কটা সিনেমা হয়েছিল না, জলি LLB, সেখানে বলছিল যে আজ 6 মাস টাইম দিন, যে এই লোকটার নাম চেঞ্জ হয়ে শাহরুখ খান হয়ে যাবে, বা এটা ট্রেন হয়ে যাবে, যেটা ট্রাক ছিল বা যেটা গাড়ি ছিল, ল্যান্ড ক্রুজার ছিল, সেটা ট্রাক হয়ে সেটা ট্রেন হয়ে যাবে। আইনটা এতটাই নাকি মুড়ির মোয়া এবং এতটাই নাকি ভালনারেবল যে সময়ের সাথে সাথে হচ্ছে তো তাই। অ্যাকচুয়ালি তো দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের ডেট পড়ছিল প্রায় 10 দিন ছাড়া ছাড়া, সেখানে ছুটি নিয়েছে একজন বিচারপতি, তার শরীর খারাপ হয়েছিল, ছুটি নিয়েছিল বলেও বৃহত্তর আন্দোলন হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মার্চ মাসে দেয়া হচ্ছে পরের শুনানি ডেট সুপ্রিম কোর্টে। মানে পরিষ্কার ভয় আছে আমরা এটাকে লিঙ্গারিং করব, আমরা এই পার্টিকুলার কেসটাকে আমরা অনেক দূর অবধি গড়িয়ে নিয়ে যাব, এবং এখানে আস্তে 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 সবাই ছাড়া পেয়ে যাবে,
দোষীর শাস্তি হবে না, একা সঞ্জয়ের শাস্তি হবে এবং সেই সঞ্জয়কে প্রথমে দেয়া হবে চরম শাস্তি, তারপর সেটা হায়ার কোর্টে গিয়ে কমে একটা শিথিলযোগ্য শাস্তি হয়ে যাবে। একদম এটা হতে চলেছে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মেয়েটির মারা যাওয়ার কোনো মোটিভ পাওয়া যাবে না, যে কারণে তাকে খুন করা হলো, গণহত্যা করা হলো, সেটার কোনো কারণ পাওয়া যাবে না। কারণ কারণগুলো তো ভয়ঙ্কর, কারণগুলো তো একটা সরকারকে নড়িয়ে দিতে পারে, অলরেডি নড়িয়ে দিয়েছিল। তাদের রিকভারি ফোর্স খুব ভালো, আর হবে নাই বা কেন? আমি যদি সবাইকে রসগোল্লা খাওয়াই তাহলে সবাই আমার গুণগান করবে, আর সেটা যদি শীতকালে নলেন গুড়ের রসগোল্লা হয় এবং একটা বিশেষ মিষ্টান্ন দোকান থেকে হয় তাহলে তো কথাই নেই। সবাই রসগোল্লা খেয়ে গুণগান করছে, কারুর আর মাথায় নেই যে তার পরিবারের কারুর উপর নির্যাতন হয়েছে, তার পরিবারের কাউকে চাকরি পায়নি, সে নিয়মিত এসএসসি দিয়েছে, নিয়মিত টেট দিয়েছে, হ্যাঁ, ইভেন আমাদের ডাক্তারি পোস্ট কত খালি রয়েছে, ইভেন বিভিন্ন রকম ডাক্তার অডাক্তার যে সমস্ত পোস্ট, নার্সিং স্টাফদের পোস্ট, গ্রুপ ডি স্টাফদের পোস্ট, গ্রুপ সি যারা আছেন, হ্যাঁ, রেডিওথেরাপি, রেডিওলজি, ফার্মাসি, এত এত জায়গায় সরকারি পোস্ট খালি রয়েছে এবং সেখানে টেম্পোরারি স্টাফ দিয়ে কাজ চালানো হচ্ছে, অনেক সময় সিভিক ভলেন্টিয়ারের মতো চালানো হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, কটা শর্ত এখনো পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হচ্ছে যেটা কাগজে কলমে লেখা হয়েছিল? চিফ সেক্রেটারি যেগুলো লিখেছিলেন, বয়ানবদ্ধ করেছিলেন, যার বেসিসে এরা অনশন উইথড্র করেছিল, কটা? সিকিউরিটি বেড়েছে হাসপাতালে, সিকিউরিটি অ্যাসিওর হয়েছে, সিসিটিভি ক্যামেরা লেগে গেছে। অভয়া শাস্তি যেটা প্রথম ওয়ার্ড ছিল, সেখানেই তো আজকে সবচেয়ে বড় কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে এবং আমাদের কাছে কোয়েশ্চেন মার্কটা ক্রমশ একটা ফুল স্টপে গিয়ে পৌঁছাচ্ছে যে আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার সমস্ত কিছুর ফুল স্টপ হয়ে যাচ্ছে। একটা মেয়ে, একটা কলিগ, একটা মানুষ যে হয়তো আজকে বেঁচে থাকলে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারত তার সারা জীবনে, সেই মানুষটা যেভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, যেভাবে খুন হয়েছে, তার জীবনের মূল্য দেয়া তো দূরে থাক, তার প্রকৃত বিচারে, তার হত্যার অপরাধের বিচার তো দূরে থাক, আজকে সমস্ত সরকার, কেন্দ্র হোক রাজ্য হোক, পুরো একটা সিস্টেম লেগে রয়েছে তার হত্যার কারণটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সেখানে তারা প্রায় সফল হয়ে এসেছে। তার কারণ যে এজেন্সি, যে তদন্তকারী কমিশন, তারা পুরোপুরি চালিত হচ্ছে রাজনৈতিকভাবে। আর বাকি যারা আমরা আছি, আমাদের বেশিরভাগ মানুষই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছি, কারণ আমাদের মধ্যেও তারা একটা প্রশ্নচিহ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। এতদিন ধরে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমাদের মধ্যে তো প্রশ্নচিহ্ন আসতে বাধ্য যে কি আছে তাহলে কি পিছনে কিছু নেই? কেন মা বাবা চুপ করে গেছেন? কেন যারা ওই সময় প্রত্যক্ষদর্শী ছিল তারা কেন মুখ খুলছেন না? সংবাদ মাধ্যম ছাড়া তো এখন আমাদের কোনো উপায় নেই, সংবাদ মাধ্যমের কাছেই আমাদের সব কিছু বলতে হবে। গতকাল পর্যন্ত সংবাদ মাধ্যমে আরজি কর নিয়ে কোনো কথা ছিল না, আজকে তাও কিছু কথা শুনলাম। কেন ছিল না? তার কারণ আরজি কর নিয়ে আর কেউ ভাবছে না, আরজি করের ইনসিডেন্স আজকে আর কারো মাথা ব্যথার কারণ নেই, সবাই যে যার কাজে লেগে পড়েছে। কারণ সবাই তো উৎসব নিয়ে ব্যস্ত, সবাই তো উৎসবে থাকতে চায়, সেটা দুর্গাপুজোই হোক আর 25শে ডিসেম্বরই হোক, সেটা এই হোক, মানে ওই বিভিন্ন রকম যে বড় বড় শারদীয় পুজোর যে সমস্ত প্যান্ডেলগুলো আছে সেটাই হোক, বা পার্ক স্ট্রিটই হোক। তারপর ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল, সবাই তো চায় উৎসব করতে, কে আর মন খারাপ করে বসে থাকতে চায় বলুন না? জীবন তো একটাই। কিন্তু এর মধ্যেও আমাদের মন খারাপের জায়গাটা কোথায় জানেন? আমরা যদি জানতাম যে আমরা যাদের ভোট দিয়ে নির্বাচন করে এনেছি তারা সত্যি আমাদের কথাও একটু ভাবে, তাদের নিজেদের আখের গোছাচ্ছে সেটা জানি আমরা, সেটা আখের গোছাবেই। এই যে লোকজন এক দল থেকে আরেক দলে পাল্টে গিয়ে বলতো না যে আমরা সেবার সুযোগ পাচ্ছি না বলে অন্য দলে যাচ্ছি, সেটা যে ভাট, সেটা যে ফেক, সেটার মতো যে মিথ্যাচার হয় না, সেটা আপনিও জানেন, আমিও জানি, সবাই সেটা বুঝে যায়
যে আরো বেশি করে টাকা কামানোর জন্য, মাল তোলার জন্য তিনি আরেকটা দলে যাচ্ছেন, সেটা ঠিক আছে। সে তো আমরাও যাই, আমরা যখন একটা হাসপাতাল ছেড়ে আরেকটা হাসপাতালে যাই বেটার অপরচুনিটির জন্য যাই, মাইনে বাড়ছে বলে যাই, এখানে তো লজ্জার কিছু নেই, যেতেই পারে। মুখে ওই সেবার কথাটা না বললেই চলতো, আমরা তো বলি না। আমরা তো ডাক্তার, নর্মালি তো আমরা কোনোদিন বলি না যে আমরা সেবা করছি। আরে ভাই, ফিস নিচ্ছি, রুগী দেখছি, এটা আমার প্রফেশন, এইভাবেই চলে। আপনার সেটা স্বীকার করতে দোষ কি? হ্যাঁ, মানছি আমরা নিজেরা নির্বাচিত হয়েছি, আমরা নিজেরা সিলেক্টেড, মানে যাকে বলে আমরা ইন্টারভিউ দিয়ে প্রপার ওয়েতে চাকরি পেয়েছি, আর আপনারা হচ্ছেন জনতার ভোটে জিতে এসেছেন, আপনারা ইলেক্টেড। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আপনার সেবা করাটা কর্তব্যের মধ্যে দাঁড়ায়, সেটার সাথে ডিফারেন্স আছে আমাদের চাকরি পাল্টানোর, মেনে নিচ্ছি, কিন্তু তাও ওভারঅল ব্যাপারটা তো এক। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেরটা গুছিয়েও অন্ততপক্ষে যেখানে একটা নিপীড়িতা, যে ধর্ষিতা, হত্যা হয়েছে যার, তার বাবা মার চোখের জলটা তো মোছানোর অন্তত দায়িত্বটা থাকবে আপনার। সেটা পর্যন্ত আপনি না করে তার চোখের জল বাড়িয়ে চলেছেন এবং সেটা গর্ব করে বুক ফুলিয়ে বলছেন। দুটি ঘোষ, একজনের জামিন হচ্ছে, বিশ্বাস করুন, আর একজন হচ্ছেন মাননীয় নন্দ ঘোষ, যিনি এখন আবার তৃণমূলের মুখপাত্র হয়ে গেছেন। মাঝখানে ওনাকে বের করে দেওয়া হয়েছিল শাসক দল থেকে, রাজ্যের শাসক দলের মুখপাত্র উনি আর ছিলেন না, যদিও বগলমে উনি মুখপাত্রের কাজ করে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন সুন্দরভাবে। একটা আন্দোলনকেও বন্ধ করে দিলেন, আমাদেরই একজন সিনিয়র ডাক্তারবাবুকে কি করলেন জানি না, ঝাড়ফুঁক টুকটাকও করে থাকতে পারেন। হ্যাঁ, তিনি একদম পুরো আন্দোলনটার একেবারে পুরো ব্যাপারটাকে একদম ধামাচাপার মতো করে দিলেন। অসাধারণ ক্ষমতা তার, বহু বর্ষিয়ান সাংবাদিক তো, এবং সবচেয়ে বড় কথা উনি নিজেও বেশ কিছুদিন শ্রীঘরে ঘুরে এসেছেন, যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তো উনি বেশ সুন্দর খেলে দিলেন ব্যাপারটাকে। এবং সবচেয়ে বড় কথা, অন্যকে দোষ দিতে লাভ নেই, আমরাও খেলে গেলাম, আমাদেরও তো এত অভিজ্ঞতা নেই, আমরা তো এত কি বলবো ধূর্ত নই, এতটা ক্রূর নই, এতটা ধূর্ত নই, এতটা প্যাঁচ, হ্যাঁ শকুনি মামার মতো এত মাথায় নিত আমাদের। কারণ আমরা তো মূলত, বিশেষ করে আমাদের যে জুনিয়র ভাই বোনেরা, এরা তো পড়াশোনা করেছে, এবং সত্যি কথা বলতে কি এদের অভিজ্ঞতাও বিরাট কিছু নয়। অন্তত এত পেঁচালো মানুষদের, এত পেঁচালো মাইন্ডের মধ্যে ঢোকার ক্ষমতা এদের নেই, যার মাসুল আজকে ওরাও দিচ্ছে, আমরাও দিচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস তো বুঝতে পারছি যে আমরা আন্দোলনটা চালাচ্ছিলাম বলে এতদিন যা হয়েছে হয়েছে। আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনেরা এই আন্দোলনটা নিয়ে যাচ্ছিল, অনশন করছিল, রাস্তায় নেমেছিল, সেই জন্য অ্যাকচুয়ালি এতটা গুরুত্ব পেয়েছিল গোটা জিনিসটা। কারণ ওরা সরে যাওয়ার পর থেকে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়াটা এত সুন্দর প্রশাসনিকভাবে হলো, যার আজকে রেজাল্ট আমরা দেখতে পেলাম। দুজন একদম মূল দোষী তারা জামিন পেতে চলেছে। তবে একটা কথা মনে রাখবেন, জানেন তো, আমি এই ব্যাপারে খুব আশাবাদী। আমি কিন্তু সবার মতো হতাশ হতে রাজি নই। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। আমরা খেলতে নেমেছি, আমরা নাও জিততে পারি। আগে বলা হতো না খুব খেলা হবে খেলা হবে, খেলায় হার জিত আছে। এবং আমরা এইটুকু ভেবে, অন্তত আমি এইটুকু ভেবে আজকে রাতে ঘুমোতে পারবো যে হয়তো হেরে গেছি, হয়তো হেরে যাচ্ছি, কিন্তু নিষ্ঠা নিয়ে খেলে চলেছি, আপ্রাণ চেষ্টা করছি খেলতে, আপ্রাণ চেষ্টা করছি যুদ্ধ করতে। যুদ্ধে হার জিত আছে, আহত নিহত আছে, কিন্তু যুদ্ধ ক্ষেত্র ফেলে পালানো চলবে না, কাউকে পালানো চলবে না। নিজেদের মতো করে নিজেদের বোনের জন্য যুদ্ধটা কিন্তু করে যেতে হবে। সবাইকে বলছি, যারা যারা আমার মতো সেই সময় আমাদের ভাই বোনের কথায় নেমেছিলেন, সমস্ত মানুষকে বলছি, যারা যারা শুনবেন, সবার কাছে আমার করজোর অনুরোধ যে হাল ছাড়বেন না।
আর মনে রাখবেন একটা কথা, ফরিয়াদ কবিতায় কাজী নজরুলের একটা কথা, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। আজি সম্রাট, কালি সে বন্দী, কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী। কংস কারায়, কংস হন্তা জন্মিছে অনাগত। তারই বুক চিরে আসে নৃসিংহ, যারে করো পদাহত। আমাদের শুধু লড়ে যেতে হবে, আমরা হারি আর জিতি, একদিন না একদিন পাশা পাল্টাবেই। 34 বছরের শেষ 5 বছর আগেও কেউ ভাবতে পারেনি যে 5 বছর পর পাশা পাল্টে যাবে এভাবে, এবং মানুষই সেটাকে পাল্টাবে। ঠিক সেইভাবে আমাদের কিন্তু লড়ে যেতে হবে। আর যদি আমরা সঠিকভাবে নিষ্ঠা নিয়ে লড়ি, তাহলে যখন হারবো একদিন হয়তো জিত আমাদের জন্য নিজে হেঁটে আমাদের কাছে আসবে। আমার মন বলে আমি অন্তত হতাশায় ভেঙে পড়ছি না, আমি অন্তত থেমে যাব না, আমি অন্তত এতটুকু হতাশ নই। এবং আমি মনে করি যে এত যে প্রশাসনিক তরফ থেকে চাপ, যার জন্য বিচার ব্যবস্থা পর্যন্ত পাল্টি খেয়ে যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি পর্যন্ত সঠিকভাবে করতে পারছে না, সেই চাপের বিরুদ্ধে আমরা লড়ছি এবং লড়ে হারছি। মানে ব্যাপারটা কতটা কিরকম বলুন তো, ব্রাজিলের সাথে মোহনবাগানের খেলা হচ্ছে, ব্রাজিলের লোকজন গোল দিয়ে চলেছে, বা আর্জেন্টিনার সঙ্গে খেলা হচ্ছে, মেসি গোলের পর গোল দিয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি গোল আটকানোর। 100টা গোলে শট মারছে, অন্তত পক্ষে 50টা তো আটকাতে পেরেছি, না হয় 50-0 হারলাম, কিন্তু তাও লড়ে তো যেতে হবে। চলুন না আমরা আমাদের মতো করে বুকে বল নিয়ে লড়ে দেখি। আর যারা 24 ঘন্টার নিউজ চ্যানেল চালান, মিডিয়ার মানুষজন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রয়েছেন, বিভিন্ন রকমের মিডিয়ার সঙ্গে রয়েছেন, প্রিন্ট মিডিয়া, 24 ঘন্টার মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, সবাইকে আমার অনুরোধ, করজোড় নিবেদন করছি যে আপনারা একটু আমাদের পাশে থাকুন, এই বাচ্চাগুলোর পাশে থাকুন, আর ওই নিহত পরিবারটার পাশে থাকুন এবং তাদেরকে প্রপার গাইড করুন প্লিজ। তারা আজ দিশাহারা, তারা তাদের একমাত্র সন্তান হারিয়েছেন, তাদের সেখানে এইভাবে বড় করেছেন, তারপর হারিয়েছেন, অথচ তার কোনো বিচার তারা পাচ্ছেন না, তারা শূন্য হাতে বসে আছেন। জানি না ভগবানকে ডাকছেন কিনা। তাদের পাশে থাকুন। আপনারা জেসিকা হত্যা মামলায় কিন্তু রায় ছিনিয়ে এনেছিলেন, সাংবাদিকরা সেদিন পাশে না থাকলে জেসিকা হত্যা মামলায় সেই নো ওয়ান স্কিল জেসিকা হয়ে থেকে যেত। সেটা কিন্তু করেছিলেন আপনারা, আপনারাই পারেন। আমি বলবো আপনারা কেন্দ্রীয় এজেন্সির যেখানে হাত পা বাঁধা, সেখানেই আপনাদের হাত পা ছাড়া। আপনারা পারেন আমাদের বোনকে সঠিক বিচার এনে দিতে। তাই সংকীর্ণ যদি কোনো স্বার্থ থেকেও থাকে, টিআরপি বলুন, যাই বলুন, তার বাইরে এসে এই মানুষগুলোকে সাহায্য করুন। বিশ্বাস করুন, আজকে জুনিয়র ডাক্তাররা যেটা করছে সেটা কিন্তু আপামর পশ্চিমবঙ্গের ভালো হবে বলে করেছিল। ব্যক্তিগত স্বার্থের জন্য কেউ কিছু করেনি। এবং আজকে আমাদের হার শুধু আমাদের হার নয়, আপনাদেরও হার। আপনারাও কিন্তু সেই সময় প্রতিটা নিউজ চ্যানেল 24 ঘন্টা আমাদের পাশে ছিলেন। আজকে যখন দেখছেন আপনাদের সমস্ত এত মেহনত বিফলে যাচ্ছে, হার কিন্তু আপনাদেরও হচ্ছে। এবং আপনাদের আমাদের সবাইকে কিন্তু একভাবে লড়াইটা অন্তত করে যেতে হবে। মানছি শাসক অত্যন্ত শক্তিশালী, কিন্তু আমাদের শক্তিটা কিন্তু আমাদের লড়াইয়ের মধ্যেই, এবং লড়াই করে ছিনিয়ে আনতে হবে আমাদের জয়, বিচার। আর জয় পরাজয় কি বলছেন, আমরা তো হেরেই নেমেছি, আমাদের মেয়েটাকে তো হারিয়েই নেমেছি। সুতরাং হারটা তো আমাদের শিকার এমনি হয়ে গেছে, আমাদের তো আর এর থেকে বেশি হারের কিছু নেই। তাই চলুন না লড়ি, কিছু যদি পাই খড়কুটো নিয়ে বেঁচে থাকার মতো, জীবনের শেষ দিনে অন্তত চোখ বোঝার আগে অন্তত নিজেদের বলতে পারি যে কিছু অন্তত করার চেষ্টা করেছিলাম, পৃথিবীটাকে 1% হলেও পাল্টানোর চেষ্টা করেছিলাম। সফল হয়নি, কিন্তু চেষ্টা করেছিলাম।
এটা কিন্তু জীবনের একটা বড় পাওয়া, জানেন তো, বিরাট বড় পাওয়া। আমি অন্তত মনে করি আমার জীবনে বিরাট বড় পাওয়া যে আমি চেষ্টা করেছি, পারি আর না পারি। আমি হাল ছাড়ছি না, আপনারা হাল ছাড়বেন না প্লিজ। আমরা শেষ থেকে ছাড়বো, শেষ অবধি চলবো। ভালো থাকবেন, নমস্কার।